নমস্কার বন্ধুরা, দ্য মার্কসম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। আজকে আমি এমন একটি রহস্যজনক কেল্লার কথা বলবো যেটি এই ভারতবর্ষের সব থেকে হন্টেড লিস্টের মধ্যে পড়ে। এমন একটি কেল্লা যেখানে মানুষ যেতে পর্যন্ত ভয় পায়। বলা হয় নাকি এখানে নানান আত্মা বসবাস। কাদের সেই আত্মা এবং কারাই বা থাকে এই কেল্লাতে, এবং যারা যারা পর্যটক হিসাবে গেছিল সেখানে তাদের কি এক্সপিরিয়েন্স জানবার হলে পুরো ভিডিওটি দেখুন। আর আপনারা যদি ভুতুরে গল্প শুনতে ভালোবাসেন এবং বিভিন্ন ঘটনা, সত্যিকারের ঘটনা থেকে শুরু করে নানা রকম ভূতের ঘটনা শুনতে ভালোবাসেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বলা হয় যে রাজস্থানে অনেক রহস্য দফন করা আছে। তেমনই আজকের একটি রহস্যময় কেল্লা নিয়ে কথা বলবো, যার নাম হলো ভানগড়। দিল্লি থেকে প্রায় 235 কিলোমিটার দূরে রাজস্থানের আলবার জেলাতে 3টে পাহাড়ের মাঝখানে এই ভানগড় ফোর্টটি অবস্থিত। ভানগড় কিলা সাল 1573 খ্রিস্টাব্দে আমিরের রাজা ভানগড় দাস তার নিজের ছোট ছেলের জন্য, যার নাম ছিল মাধব সিং, তার জন্য বানিয়েছিল। যখন এই কেল্লাটা বানানো হয়েছিল তখন সেখানকার মানুষরা সেই কেল্লার ভেতর অনেক খুশি ছিল, অনেক আনন্দ ছিল, অনেক হই হুল্লা ছিল, এবং সেখানে 9000-এর থেকেও বেশি মানুষ বসবাস করত। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে একটি হাসি খুশি শহর ভাগাড়ে পরিণত হলো? চলুন আমরা জেনে নিই। এখনকার সময় ভানগড় কিলার এত খব, এত ভয়াবহ একটি ঘটনা রয়েছে যার জন্য মানুষ সেখানে যেতেও ভয় পায়। ভারতীয় সরকার এখন এই ভানগড় কিলাটির দেখভাল করে এবং সেখানে একটু সূচনা বোর্ড টাঙিয়ে সেখানে লিখে রেখে দিয়েছে যে পরিষ্কার জানিয়ে দিয়ে সূর্যোদয়ের আগে এবং সূর্যোদয়ের পরে এই ভানগড় কিলাতে যেন কেউ না থাকে। অর্থাৎ আপনারা সূর্যোদয়ের পর এই ভানগড় কিলাতে থাকতে পারেন দিনের আলোতে, কিন্তু রাত্রিবেলা হলে সেখানে আপনাদের ঢোকা নিষেধ। এই ভানগড় কিলার ভূতুরে হওয়ার জন্য অনেক গল্পই আছে, কিন্তু তার মধ্যে প্রধানত দুটি গল্প আছে যেটি মানুষ বিশ্বাস করে এবং সবাইকে বলে। এর মধ্যে যে প্রথম গল্পটি আছে সেটি গুরু বালুনাথের সাথে জুড়ে আছে। বলা হয়েছে যে আমিরের রাজা যখন ভগবান দাস ছিলেন তখন তিনি এই কেল্লাটা যখন বানাচ্ছিল তখন কিছু দূরে গুরু বালুনাথ নামে একটি যোগী তপস্যা করছিল। যখন গুরু বালুনাথ জানতে পারলো যে ভানগড়ের রাজা এরকম একটি কেল্লা বানাচ্ছে, তখন সেই তপস্বী সেই রাজাকে একটি চিঠি লিখলো, যেটির মধ্যে তিনি জানিয়েছিলেন যে আপনি যে কেল্লা বানাচ্ছেন তার ব্যাপারে আমার কথা বলার আছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করুন, নাহলে আপনার এই কেল্লা বানানো যাবে না, আপনি এই কেল্লাটা কোনোদিনও বানাতে পারবেন না। তো যথারীতি ওই চিঠি অনুযায়ী ভগবান দাস সেই তপস্বীর কাছে গিয়ে পৌঁছায়, সেই তপস্বীর সাথে দেখা করে। তারপর গুরু বালুনাথ ভগবান সিংকে বলে, আপনি যে কেল্লাটা বানাচ্ছেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু স্মরণে রাখবেন এই কেল্লার উচ্চতা এতটাও উঁচু করবেন না যাতে দিনের কোনো সময় এই কেল্লার ছায়া এসে আমি যেখানে তপস্যা করছি সেখানে আমাকে স্পর্শ করে। সেই জন্য ভগবান দাস গুরু বালুনাথের কথা মেনেই ওরকমই ভাবে কেল্লা বানায় যাতে তার ছায়া সে গুরু বালুনাথের কাছে গিয়ে না পৌঁছায়। গুরু বালুনাথের এই কথাটি 2 প্রজন্ম রাখে, কিন্তু যখন 3 প্রজন্ম অর্থাৎ তৃতীয় প্রজন্ম এই ভানগড় কিলা রুল করতে আসে তখন গুরু বালুনাথের এই কথাটি সম্পূর্ণ উড়িয়ে দেয়। তারপর সেই তৃতীয় প্রজন্ম এতটাই ভানগড়ের কেল্লা বড় করে দেয়, এতটাই উঁচু করে দেয়, যার ফলে সেই তার ছায়া গুরু বালুনাথের কাছে গিয়ে পৌঁছায়। যখন গুরু বালুনাথের কাছে সেই কেল্লাটির ছায়া এসে পৌঁছায় তখন গুরু বালুনাথ খুব রেগে যায় এবং সেই ভানগড়কে অভিশাপ দেয় যে এই ভানগড়ের কেল্লা একদম নষ্ট হয়ে যাবে, সবাই মারা যাবে। বলা হয় যে গুরু বালুনাথের এই অভিশাপেরই পর এই ভানগড়ের এই অবস্থা হয়। এছাড়াও বলা হয় যে 1783 সালে যে চালিসা আকাল এসছিল, যার ফলে কোটি কোটি মানুষ মারা গেছিল, সেটি নাকি গুরু বালুনাথের অভিশাপের জন্যই হয়েছিল। কিন্তু এমনও না যে পরে কেউ এখানে থাকতে আসেনি বা বসবাস করার জন্য চেষ্টা করেনি। অনেকেই এখানে নিজের দোকানপত্র, ঘর বাড়ি করার চেষ্টা করেছিল, কিন্তু কারোর ঘর বাড়ি টেকেনি। সবার ঘর বাড়ির ছাদ থেকে শুরু করে সমস্ত কিছু নন্ডমন্ড ভেঙে যাওয়া সবকিছুই হয়েছিল, যার জন্য মানুষজন মনে করে তার অভিশাপের কারণেই এই ভানগড়ের এই অবস্থা এখনো রয়েছে। এবার দ্বিতীয় গল্পটি হলো যেটি সব থেকে বেশি মানুষ বিশ্বাস করে, সেটি এই ভানগড়ের রাজকুমারীকে নিয়ে। বলা হয় যে এই ভানগড় যখন খুবই খুশাল ছিল, অর্থাৎ হাসি খুশি ছিল, তখন এই ভানগড়ের রানী ছিলেন রানী রত্নাবতী। তিনি খুবই সুন্দরী ছিলেন এবং জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন, কিন্তু একটি তান্ত্রিক তাকে খুব পছন্দ করত এবং তাকে পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারত। একদিন রানী মাথায় তেল আনার জন্য তার দাসীকে বাজারে পাঠায় এবং সেই তান্ত্রিকটি এই দিনটিরই অপেক্ষায় ছিল যে কবে রাজকুমারীর দাসী বা রাজকুমারীর কেউ আসবে। বাজারে সেই তান্ত্রিকটি রাজকুমারী দাসীকে দেখে সেই দাসীকে ডাক
ডাকলো এবং ডেকে একটি তেল দিল যেটি রাজকুমারীর মাথায় মাখার জন্য। সেই তান্ত্রিকটি জাদুবিদ কালা জাদুতে খুবই পারদর্শী ছিলেন, যার জন্য সেকেন্ডের মধ্যে সেই তন্ত্রমন্ত্র সেই তেলের মধ্যে করে দেয়। সেই দাসীটি যখন রানীর কাছে এই তেলটি নিয়ে যায় তখন রানীও কালা জাদুতে পারদর্শী থাকায় সেই তেলটি দেখে বুঝতে পারে যে এই তেলের মধ্যে কালা জাদু করা আছে। তান্ত্রিকটির নাম ছিল সিঙ্গিয়া। তো যখন রানী রত্নাবতী তেলটি দেখে বুঝতে পারে যে এই তেলের মধ্যে কালা জাদু করা আছে, তখন রানী রত্নাবতী তার দাসীকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে কারো বাজারে দেখা হয়েছিল, তোমাকে এটি কে দিয়েছে? তখন সে বলে সিঙ্গিয়া দিয়েছে এবং সিঙ্গিয়ার সাথেই দেখা হয়েছিল। তখন রানী রত্নাবতী সবই বুঝে যায়। তখন রত্নাবতী ওই তেলটি একটি পাথরের উপর ছুঁড়ে মারে, যার ফলে তেলটি পুরো পাথরের গায়ে লেগে যায়। রানী রত্নাবতী জানতো এই তেলটি কি জন্য তাকে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর ওই পাথরটি মধ্যে তেলটি পুরোপুরি ঢুকে যায় এবং তার যে কালা জাদুর প্রভাব সেই পাথরটির মধ্যে চলে যায়। তারপর সেই পাথরটি খুব দ্রুত গতিতে সিঙ্গিয়ার কাছে যেতে থাকে। সিঙ্গিয়া সেটি দেখার পর সবই বুঝে যায়, সেকেন্ডের মধ্যে সবই বুঝে যায় যে কি কারণে এই পাথরটি তার দিকে এরকম ছুটে আসছে। কোনো কিছু অ্যাকশন নেবে বা মুভ করবে তার সময়টুকু পায় না, পাথরটি খুবই বড় থাকার কারণে তার বুকে এসে পড়ে। তখন সেই তান্ত্রিক সিঙ্গিয়া ভানগারকে অভিশাপ দেয় যে এই ভানগার নষ্ট হয়ে যাবে এবং এখানকার থাকা সব মানুষ মারা যাবে এবং মুক্তি পাবে না, এই ভানগারেই তার আত্মারা ঘুরতে থাকবে সারাটা জীবন। এই অভিশাপের পরেই সেই তান্ত্রিকটি মারা যাওয়ার পর কিছুদিন পরেই ভানগার এবং ভানগারের পাশে আজবগার বলে একটি রাজ্য ছিল, যার সাথে ভানগারের প্রবল যুদ্ধ হয় এবং ভানগার পুরো নষ্ট হয়ে যায়। সেখানকার সব মানুষ মারা যায় এবং ভানগারটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। বলা হয় যে এই তান্ত্রিকটির অভিশাপের জন্য এটি হয়েছিল। কিন্তু এই যুদ্ধের ব্যাপারে ইতিহাসে কোনো কিচ্ছু লেখা নেই, কিন্তু যুগ যুগান্তরে এই কথাটি অর্থাৎ এই দুটো গল্পটি শোনা যায় আর মানুষ এটিকে বিশ্বাসও করে। আবার বলা হয় যে আজবগড় যখন এই ভানগারকে জিতেছিল তখন অনেক সোনা গয়না এই ভানগারে পুঁতে রেখেছিল এবং এই ভূতের গল্পটি সবাইকে বলে বেড়ায় যাতে কেউ সেখানে সোনা গয়না না নিতে যায়। যেহেতু ইতিহাসের পাতায় এই যুদ্ধের কথা লেখা নেই, তো সেখান থেকে সোনা গয়না পাওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। যে সমস্ত পর্যটকরা এই ভানগারে ঘুরতে যায় তারা বলে যে তারা নিঃশ্বাস নেওয়া, তারপরে তার সাথে সাথে কেউ ঘুরছে বা সাথে যাচ্ছে, হাঁটছে তাদের সাথে, এই জিনিসগুলো অনুভব করতে পেরেছেন। এমনকি যারা ভূতের বিষয় নিয়ে পরীক্ষা করে তারা একটি ডিভাইস নিয়ে ভানগারে রাত্রিবেলা গেছিল, তাদের ডিভাইসে নেগেটিভ এনার্জি ধরা পড়েছিল। বলা হয় নাকি এখানে সেই আগের মতনই মার্কেট বসে, রাজরাজারা এখনো শাসন করে, যেগুলো আগে হতো এখনো নাকি হতে থাকে। কিন্তু সেই পর্যটকরা এবং যারা পরীক্ষা করতে গেছিল ভূতুরের বিভাগ থেকে তারা এইগুলোর কোনো হদিশ পায়নি। তো আজকের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে যদি কোনো ভূতুরে ঘটনা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লিখে পাঠাও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার কালকে দেখা হবে।